বেকার পিছনে মূলত কারণটা কি, তোমার কি মনে হয়? আচ্ছা, আমি একটু ইন্ট্রোডিউস করাইতে চাই ভাই, একটু ইন্ট্রোডিউস করাইতে চাই। আনটাফানেও আনবক্সিং আনবক্সিং এ নিউ ওয়ে অফ পডকাস্ট। সেটা হচ্ছে যে ভাই আইডিয়াটা শুনেন। আমার আইডিয়াটা হচ্ছে, আমরা তো রিসেন্টলি অনেক পডকাস্ট শুনি, তাই না? পডকাস্ট ইউটিউবে, ফেসবুকে, টুইটারে বিভিন্ন পডকাস্ট শুনি। পডকাস্টগুলোর ধরনটা কেমন হয়? পডকাস্টগুলোর ধরনটা হয় ইন জেনারেল, ধরেন ভিডিও হয়, তারপর সবার কাছে একটা মাইক থাকে, একটা টেবিল থাকে, মানে দুজন থাকে, তিনজন থাকে, চারজন থাকে, এরকম। যেমন টু সেন্স বা হচ্ছে আপনার রাফা, ওরা কিন্তু পডকাস্ট। আমার আইডিয়াটা হচ্ছে, মানে পডকাস্ট করতে চাই, এটা আমার একটা শখ, হঠাৎ মনে হইলো। ঠিক আছে, সেটা হচ্ছে যে স্ট্রিট পডকাস্ট। স্ট্রিট পডকাস্ট হচ্ছে আইডিয়াটা এমন যে রাস্তাঘাটে পডকাস্ট হবে, এখানে কোনো ভিডিও নাই, এখানে জাস্ট অডিও। মানে ধরেন আমরা একটা টং দোকানে বসে আছি, টং দোকানের মধ্যে 4-5 জন আছি, তো 4-5 জন হচ্ছে আমরা তো বিভিন্ন সময় আড্ডা দিই বিভিন্ন সময় আড্ডা দিই। তো আড্ডাতে তো হচ্ছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলি, আলোচনা। তো এই জিনিসটা কি পডকাস্ট আকারে আমি করতে চাচ্ছি, ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা দুটাই দিয়ে মানে একটা কোনো বিষয় নিয়ে এটা ইন জেনারেল আড্ডা, এখানে কোনো নাই, প্রেশার নাই, কিছু নেই, জাস্ট আমরা আড্ডা যেভাবে দিই এবার আড্ডা দিব। বিষয়টা কি ভাই, ঘটনাটা হচ্ছে চায়ের দোকানে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী থাকে, ঠিক আছে? সো এই জগৎ যাতে এই বুদ্ধিজীবীদের কাছ থেকে কিছু জ্ঞান নিতে পারে, এই কারণে আমাদের প্রচেষ্টা। কারণ আমরা কিন্তু জানি যে বাংলাদেশের 6 কোটি বেকার যুবক আমরা চায়ের দোকানে চা সিগারেট খাওয়া হচ্ছে আমরা সময় পাস করি। তাহলে এই যে 6 কোটি বেকার আমরা চা সিগারেট সময় পাস করি, সময় পাস না ভাই, আসলে সময় পাস না, আমরা সোসাইটির যে সমাধান ভাই, সমাধান করার চেষ্টা করি। Yes, exactly. তো এই যে আপনার আমরা যারা বঞ্চিত আছি, আমরা কথা বলার জায়গা পাচ্ছি না, জায়গা পাই না। তো আমরা হচ্ছে যে মানে এইভাবে আমরা নতুন আঙ্গিকে, নতুন মোড়কে হচ্ছে আমরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছি। নতুন প্রযুক্তি। আচ্ছা, প্রযুক্তি না, আমার আইডিয়াটা এটাই, মাধ্যম পডকাস্ট। এখানে অ্যাকচুয়ালি মানে কোনো ভিডিও নাই, ইটস Audio. জাস্ট অডিও। তো এখানে হচ্ছে কেউ চাইলে পরিচয় দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। তো এই আর কি। কেউ চাইলে জেমস বন্ড পরিচয় দিতে পারে। আজকে আমার কোনো প্ল্যান নেই, ঠিক আছে? আমি জাস্ট একটু টেস্ট করার জন্য আনছি আমার ডিভাইসটা কাজ করে কিনা। কাজ করে কি? ডিভাইসটা 2700 টাকা নিছে, এই 2700 টাকা কি আমার লসে গেছে নাকি এটা কিছু একটা করা যায়? এটা কি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি কিনা, এটা হ্যাঁ পূরণ করতে পেরেছি, আমার কমেন্টই দেওয়া উচিত। তো এই আর কি। আর আমার সাথে 3 জন ভাই আছেন। একজন হচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার, যদিও উনি এখন ইঞ্জিনিয়ার হতে পারেনি, বাট ইঞ্জিনিয়ার লেভেলে জব করে। আমাদের চয়ন ভাই, উনি হচ্ছে পড়াশোনা করতেছে সিএসসি তে, প্লাস জব করতেছে। ভালো। আমাদের সামি ভাই, আপনাদের দোয়া ভাই পড়াশোনা শেষ। আপনাদের দোয়া। বিগ ভাই, বড় বিগ ভাই, ভাই, বড় ভাই, Big আমাদের brother, বড় ভাই, বয়সে অনেক বড় ভাই, হচ্ছে জব করতেছে মার্কেটিং এ। সো মার্কেটিং থেকে আমরা শিখতে পারি, অনেক কিছু শিখতে পারি। হৃদয় ভাই হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করতেছে, এসইও শিখতেছে, এসইও নিয়ে হচ্ছে আমরা কথা বলতে পারি, সমস্যা নেই। আর আমি হচ্ছে ইউসুফ, আমি পড়াশোনা তো এখন করি না, জব করি আজকে 9-10 বছর ধরে, আইটিতে ওয়েব ডেভেলপমেন্ট কাজ করি। সানি দেওয়াল, ববি দেওয়াল, সানি দেওয়াল বলবো, কি বুঝালেন বুঝি নাই, যাক যেটাই হোক। এখন আমার কাছে অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নাই, তো সামি ভাই যেটা আসলে বলতেছিল, আমি যদি ওইটার দিকেই যদি যাই, এটা নিয়ে আমার অনেক কিউরিসিটি আছে। যে বলতেছিল যে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, কি জানি বলতেছিলেন ভাই? বেকারত্ব কেন, কেন এত বেকারত্ব, কেন এটা ওয়াই আর বেকার, কেন আমরা 6 কোটি চা সিগারেট খেয়া দোকানে উড়াই দিতেছি? এটা আসলে একটা, কেন আমরা সমস্যার সমাধান করতে ব্যস্ত? এটা আসলে একটা কিছু দেবে, কিছু বলবেন বিষয়? হ্যাঁ অবশ্যই, হয় না, এটা বাইরে আসিও তো কাজে লাগবে। কারণ এরকম কোন একটা সাইট ডেভেলপ করার ক্ষেত্রে তখন ধরেন বেকারদের জন্য একটা সাইট খোলা হলো, বেকারদের জন্য কন্টেন্ট বলতে জবের ক্ষেত্রে আগে আমরা আলোচনা করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল জবটাকে আমরা ধরি। এখন বাংলাদেশে তো জানেন জবের কি অবস্থা, বেকারত্বের হার দিন দিন বাড়ছে, হোক ছেলে হোক বা মেয়ে। আর কাস্টম তো বাদই দিলাম, চাঁদা উঠায় খায়। এখন কথা হচ্ছে আমরা তো আর চাঁদা উঠে খাইতে পারি না, মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদের একটা ফ্যামিলি স্টেটআপ আছে। এখন এটা বাদ দিয়ে মেইন টপিকে আসি। কথা হচ্ছে
জবের ক্ষেত্রে যেটা আলোচনা করি সেটা অনলাইন বা অফলাইন। এখন অনলাইনে জবের অনেক সেক্টর আছে, যেমন আমরা ধরি পপুলার একটা বিডি জবস। এখন ওখানে একটা ছেলে ডিগ্রি কমপ্লিট করবে, কমার্স কমপ্লিট করবে, মাস্টার্স কমপ্লিট করবে বা ডিপ্লোমা কমপ্লিট করবে, নন এক্সপিরিয়েন্স ছাড়াও জব নাই। ওখানে গেছে দেখা যাচ্ছে আপ টু 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। তো ওই ছেলেটা যখন দেখে যে আমার এক্সপিরিয়েন্স নাই, ওই জবটা অ্যাপ্লাই করার সাহসিকতা তার হয় না। কিভাবে অ্যাপ্লাই করবে? তখন খুঁজতে 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 কি করে, এত সময় কাটানোর পর সে চাকরি পায় 10-15 হাজার টাকা। ওটাতে এক্সপিরিয়েন্স তেমন লাগে না, হোক বা কোনো সেলসম্যান বা কোনো কোম্পানির এজেন্সি, হ্যাঁ কোনো একটা এমন এমন পর্যায়ে কাজ পায়। তো হচ্ছে কথা, এখন আমি এত বছর কষ্ট করার পর, একটা ভালো ডিগ্রি অর্জন করার পর, এখন আমি এক্সপিরিয়েন্সের জন্য আবার পিছিয়ে যেতেছি। আমার বয়স অলরেডি 26 চলে। আমার এক্সপিরিয়েন্স অর্জন করতে করতে আরো 4 বছর 5 বছর চলে যাবো, 30 বছর। এখন একটা মানুষ বাঁচে কত বছর রে ভাই? আমার তো বিয়ে শাদী করতে হবে, স্টাবলিশ হতে হবে, তখন জব পাবো, তখন আমি ক্যাশ জমাবো কবে, কবে ফ্যামিলিটার ট্রাগল দেবো, আবার কবে বিয়ে করবো, নিজের সংসার সামলাতে হবে। একটা ছেলের জীবনে কত প্যারা, এটা আসলে ছেলেই জানে। এখন ওই যে আমরা ইন্টারে হয়তো বা অনেকেই পড়ছি, বয়স এখন 18। একটা কবিতা ছিল, গদ্য আর পদ্মর মধ্যে ছিল যে বয়স এখন 18। এখন 18 তো না, বর্তমানে ছেলেগুলোর যা অবস্থা, 18-র আগেই প্যারা শুরু হয়ে যায়। কারণ বড় ভাইদের দেখতেছে যে এমন সিচুয়েশন, এমন এইটা সেটা, কারণ বিভিন্ন ভার্সিটি বাড়তেছে। যেমন ধরেন আমাদের এলাকায়, আমাদের পাশাপাশি কিন্তু 3-4টা ভার্সিটি আছে। এখন সবাই তো আর দূর থেকে পড়তে হয়, সবাই তো কাছে না। ওনাদের কিছু এক্সপিরিয়েন্স দেখে ওরা মানে ইম্পায়ার হবে কি, ওরা আসলে ভিতরে মরে যেতেছে, মারা যাচ্ছে যে আমরা আসলে কোন দিকে আগাইতেছি। এডুকেশন সিস্টেম এত বাজে কেন বাংলাদেশে? কি করা যায় এখন? এখন আমি আর এই বিষয়ে কি বলতে চাই, এখন সাজেস্ট করা হচ্ছে যে মানে এডুকেশন সিস্টেম আমরা তো আর চেঞ্জ করতে পারি না, সরকারের হাত। সরকার যদি চায় চেঞ্জ করতে পারে, কিন্তু আমাদের কথা হচ্ছে এডুকেশন সিস্টেমটা এমন পর্যায়ে নিয়ে আসা উচিত যাতে একটা ছেলে এসএসসি কমপ্লিট করার পর তার মধ্যে ওই জব সিকোয়েন্সি নলেজ গুলো ঢুকাই দেওয়া উচিত। যে তুমি কিভাবে কি আর্ন করবে, এখন তোমার বয়স হয়েছে, তুমি তোমার বাবার ঘরে কেন বসে খাবে, এটা স্কুল থেকেও বা কলেজ থেকেও এটা পরামর্শ প্রদান করা উচিত। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, তারা তো হচ্ছে মানে আন্ডার এজ, মানে নট 18 প্লাস। হ্যাঁ, নট 18 প্লাস, যে তাদেরকে বাচ্চা হিসেবে দেখা হয়। ঠিক আছে, বাট আপনি একটা শিশু আইনে, এখন আমাদের এশিয়া কান্ট্রির মধ্যে কতগুলো দেশ আছে, চীন, চায়না, ভিয়েতনাম আছে, পাশাপাশি দেশগুলো ধরেন না, ওদের তো আর 18 প্লাস ধরতেছে না, 18 এর নিচেই রাখতেছে। যার যেমন নলেজ তেমন বাছাই করে ওদের ওই কুরিকুলাম গুলো প্রোভাইড করতেছে, ওই পড়াশোনা টাইপের জিনিসগুলো ওদের প্রোভাইড করতেছে। তুমি এটা করো, তোমার এই ভালো, আমি দেখতেছি। এখন আমাদের কলেজ ম্যাডামরা বেতন নিয়ে পড়ে থাকে, স্কুল স্যার যা আছে বেতন নিয়ে পড়ে থাকে, ওনারা বাচ্চাদের নলেজটা খুঁজে না, ওই একই পড়া বারবার পড়ে আসতেছে। এখন শুধু সরকারের দোষ দিলে হয় না, টিচারদের দোষ দেওয়া উচিত, কারণ সব টিচার আবার এক না। আপনি অনেক স্কুল প্রতিষ্ঠান পাবেন নিজস্ব ওয়ে রাখছে বাচ্চাদেরকে কম্পিউটার কোর্স শেখানোর জন্য। এমনকি মাদ্রাসাও আছে কিছু কিছু, গ্রাম অঞ্চলে আছে, ঢাকা শহরে খুবই কম। মাদ্রাসার মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ দিতেছে, পাশাপাশি মানে ওদের জেনারেল নলেজটা দিতেছে। বলতেছে মাদ্রাসাতে আমরা আরবি জাস্ট মুখস্থ করতেছি, বাট একটা ছেলে মেয়ের চলার জন্য যে ওয়ে মানে যে জানার জিনিস জানার দরকার, ওগুলো তো অবভিয়াসলি আমরা দিতেছি, কিন্তু এই যে আমাদের এলাকায় দেখেন দিতেছে না। তো এই যে পড়াশোনা করতেছে, ও কিন্তু একটা সময় রিয়েলাইজ করবে যে হ্যাঁ আমি কি করবো। এখন এক্সপিরিয়েন্সের কথা তো বাদ, জবের সেক্টরে গেলে যদি মোটামুটি ইংলিশ না জানা থাকে, ওর ভ্যালু নেই, ওর ভ্যালু নাই, কারণ ও ভোকাবুলারিতে মোটামুটি ভালো না। এখন ও যদি কথা শুনে বুঝতেছে আর মোটামুটি বাংলা ইংলিশ মিলা ট্রান্সলেট করতে পারতেছে, তাহলে কিন্তু স্পিকিং করতে পারতেছে, তাহলে কিন্তু ওর জবটা হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। এখন ওদিকে স্যালারির দিকে না যায়, কারণ সিএসসি কমপ্লিট করছে 50 জন, এর মধ্যে 10 জন জব পাইছে খুব ভালো সেক্টরে, 40 জন নাই। 40 জনের কি হবে? তারা কি ইঞ্জিনিয়ার নয়? এখন এখানে আসেন, কি হবে গতকালকে ফেসবুকে ভিডিও দেখলাম, এক বড় ভাই আপলোড করছে, সিএসসি কমপ্লিট করা ভাই, মানে ভিডিওটা ছিল আগে নাটকে, সিডি ডিস্ক বিক্রি করতেছে। হ্যাঁ, এখন ভালো কম্পিউটার আর ওই যে সাইবার ক্যাফ আছে না, সাইবার ক্যাফ খুলে দিছে। তো এখন ওই ভাই মেনশন করতেছে যে বাংলাদেশ সিএসসি এডুকেশন সিস্টেম এমন একটা হাই কোয়ালিফিকেশন, কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট। এখন ওইটা যদি এমন হয়, তাহলে বাকিগুলো কই যাবে? ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, আরো বকচক যেগুলো আছে, সেলসম্যান, দোকান দেব, বিবিএ, সোশ্যাল সায়েন্স, এই কই যাবে? পালি। এক হিসাবে ধরা যায় ওই যে এইচএসসি কমপ্লিট করার পর যারা ডিপ্লোমাতে ঢুকে গেছে, হোক হাতের কাজ বা ইঞ্জিনিয়ার যে কোনো হোক, টেক্সটাইল বকচক যা আছে, আর যারা ওই কম্পিউটার কোর্স নিয়ে কোনো কাজ টাজ করছে, ওদের আবার একটু প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট কি, ওরা ওই যে মানে ওই
পড়াশোনার দিক দিয়ে ফোকাসটা একটু কমে ওই স্কিল আছে, এক্সপি আছে। এক্সপিরিয়েন্সের দিকে ফোকাস করে ফেলছে, যার কারণে ওর হয়তো বা কোয়ালিফিকেশন নাই, ডিগ্রি কোয়ালিফিকেশন নেই, বাট ওর কিন্তু স্কিলটা আছে, ওই অনুযায়ী একটা জায়গায় জব করতে গেলেও কিন্তু মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো জব পাবে। কি ঠিক আছে? এই হচ্ছে কথা। এখন আমরা সবাই জেনারেল থেকে পাস করা স্টুডেন্ট, এখন সবাই আর ভালো সেক্টরে জব পায় না, আবার অনেকের চান্সেস থাকে না, রেফারেন্সও থাকে না। বাবা করে বিজনেস, এখন ছেলেকেও জব করার চান্স দেয়। হ্যাঁ, বাবার কোনো পরিচিত কেউ নাই, ওই হইতে হইলে বন্ধু বান্ধবের ভাই বা বন্ধু বান্ধবের আব্বা আন্ডারে যদি জব করতে চায় তাহলে জব পায়, এছাড়া রেফারেন্স ছাড়া কিন্তু কোনো জায়গায় জব হয় না। দেখছেন বন্ধু বান্ধব কতটা ইম্পর্টেন্ট। লাইফে ফ্রেন্ড সার্কেল ইম্পর্টেন্ট, কিন্তু ফ্রেন্ড সার্কেল থাকতে হবে তো। থাকতে হবে। এখন তোমার বন্ধুর নাই, তুমি ওই বন্ধুর তো আর ইয়ে করতে পারো না যে না তোর কিছু নাই, তোর ছেড়ে দিলাম, এমন তো না। ফ্রেন্ড সার্কেল তো সব একই, মেয়েদের বিষয় আলাদা, ছেলেদের বিষয় অন্যরকম। এখানে আমি একটা মানে চিন্তা করি, সেটা হচ্ছে যে ধরেন আমরা বাংলাদেশে থাকি, এখন একটা জিনিস কি, একটা কিন্তু কমন জায়গা আছে। কমন জায়গাটা কি, আমরা দেখি যে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন লেভেলের মানুষ হচ্ছে দেশের বাইরে যেতেছে, মাইগ্রেট করতেছে, বিকজ অফ বাংলাদেশে আসলে করার কিছু নাই, তাই না? কারণ আমরা তো দেখছি, আমরা ডাটা দেখি যে 6 কোটি বেকার, এর মধ্যে হচ্ছে 69% হচ্ছে গ্রাজুয়েট, তার মধ্যে হচ্ছে 30% হচ্ছে তারা ডক্টর, ইঞ্জিনিয়ার, এরকম বেকার। তো এই যে মানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যে কিছু নাই এর জন্য তারা মাইগ্রেট করে। আচ্ছা, তাহলে কি বিষয়টা এমন যে আমরা কখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাইগ্রেট করি? যেমন আমরা শীতের পাখিকে যদি দেখি, শীতকালীন যে পাখিগুলা, যেমন নিউজিল্যান্ড থেকে কিছু পাখি আসে বাংলাদেশে, তো এই পাখিগুলো হচ্ছে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে মাইগ্রেট করে আসে। কেন? কারণ শীতের সময় হচ্ছে ওদের ওইখানে খাবার পাওয়া যায়, তার মানে ওদের খাবারের একটা বেসিক নিডের একটা হচ্ছে ক্রাইসিস এখানে আছে, যে ক্রাইসিস ফুলফিল না করতে পারার কারণে তারা হচ্ছে বাংলাদেশে চলে আসে যে খাবারের উদ্দেশ্যে, বেসিক নিডটা ফুলফিল করার উদ্দেশ্যে। তাইলে বাংলাদেশ কি আসলে এমন একটা জায়গা, এমন একটা ল্যান্ড, আমি বলতে পারি যে আমার একটা ব্যারেন ল্যান্ড, যেই জায়গাটা আসলে করার কিছু নাই, বা যেই জায়গাটা আসলে কিছু নাই। যেমন ধরেন সে ফর এক্সাম্পল মরুভূমিতে আমরা জানি যে আসলে মানে এখানে কিছুই করা যায় না। মরুভূমি এমন একটা জায়গা যেখানে আপনার ফসল করা যায় না, কিছু করা যায় না। তো তখন মরুভূমি থেকে যখন কেউ মাইগ্রেট করে, তখন আমি বলতে পারি না আসলেই হচ্ছে যে তার কিছু করার নাই, এর জন্য সে মাইগ্রেট করছে। তো বাংলাদেশ কি আসলে এমন একটা জায়গা যেখানে আসলে কিছুই করার নাই? কি মনে হয়? ঢাকা শহরের দিকে যদি আমরা একটু তাকাই, আমাদের বিল্ডিং, পুরাতন বিল্ডিং এ গাছ দেখা যায়, মানে ওই জানালা দিয়ে একটা বীজ ফেলাইলো, কিছুদিন পর দেখা যাইতেছে ওইখানে পানির পাইপে গাছ ফলন উঠতেছে। তাহলে এইটা দেখলে আসলে বোঝা যায় যে আসলে বাংলাদেশের আসলে মানে কতটা উর্বর জমি। বাংলাদেশের মাটি অনেক উর্বর ঢাকার মধ্যে, বাট আমরা তো দেখি যে বেশিরভাগ মানুষই গ্রাম অঞ্চলে এবং ফসল ফলায় গ্রামে, এবং হিউজ পরিমাণ ফসল উৎপাদন হয় আমরা জানি, যেটা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর বলছে যে বাংলাদেশে চাইলে সে স্বয়ংসম্পূর্ণ হতে পারে খাদ্যে, তার যে পরিমাণ আবাদ জমি আছে সেটা যদি চাষাবাদ করে। না, একটা সময় আমরা ছিলাম তো, হ্যাঁ, আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ছিলাম না, মাছে ভাতে বাঙালি, আমরা বলি যে মাছে ভাতে বাঙালি। বাট এখন কিন্তু আমরা ডে বাই ডে আমরা দেখতেছি যে এটা থেকে পিছিয়ে যেতেছি। আমরা যদি আরো অন্য রিসোর্সের দিকে তাকাই, যে একটা দেশের বেকারত্ব যে বিষয়গুলো লাগে, যে তার জব সেক্টর গুলা, যে এই সেক্টর গুলা পূরণ করতে কি লাগে, তার মিল লাগে, ইন্ডাস্ট্রি লাগে, আর এটার জন্য কি লাগে, এখানে লাগে তার মিনারেল রিসোর্স, যেটা হলো আমরা জানি গ্যাস, তেল। এখানে একটা কথা আছে, জবের সেক্টর যদি যান কৃষি বিশ্ববিদ্যালয়, ওরা কিন্তু ইউথ লেভেলে টপে আছে। কারণ কি, এই সেক্টরে সবাই যাইতে চায় না। একটা প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মিডিয়া। এই মিডিয়া যখন সামনে চলে আসছে, সবাই চায় একটু আমি পরিপাটি থাকি, একটু স্মার্টনেস থাকুক আমার মধ্যে ভাব, হ্যাঁ, যাতে আমি অফিস থেকে আসলে আমার অন্য একটা ভাবসাব থাকে, নামলে এই ভাই এখানে জব করে রে, এটা করে সেটা করে। এখন আমি তো কৃষি বিশ্ববিদ্যালয়ে যাই, আমাকে ওই গ্রামে পাঠাবে ভিউ করার জন্য, এমন একটা প্রবলেম দেখে আসো, আমার হাতে পায়ে মাটি লাগলো, আমার কাছে এটা ভালো লাগলো না, হ্যাঁ, সবাই একটু ভালো মতো দেখলো না। কিন্তু আসলে ওই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট কিভাবে, ওদের যে ফার্স্টের স্যালারি ধরা হয় না 30 প্লাস, এমনকি 35 প্লাস। কারণ কি, ওইখানে লোক সংখ্যা কম, বেশি না,
আর সবচেয়ে বড় হচ্ছে উপরি ইনকাম যেটা পার্ট টাইম যে ইনকামটা থাকে এক্সট্রা, এটা হয় বেশি। কিভাবে? যখন একটা গ্রাম অঞ্চলে যায়, বেশিরভাগ এই চাকরিটা কিন্তু গ্রাম অঞ্চলের ক্ষেত্রেই হয়, কারণ শহরে তো এগুলো ভিউ করে না, সরকারি ভিউ করে না, ওরা সরকারি প্রতিষ্ঠান থাকে, যদি কাজ আসে আমার এমন একটা প্রবলেম হয়েছে এটা আচ্ছা আপনি যান, এমন এমন আমরা চলে আসতেছি। যখন যায়, জানেন তো বাঙালির কি কালচার, একটা বাসায় মেহমান গেলে চা থেকে শুরু করে ভাই দুপুরে খাবারটাও খাওয়া যায়। এখন ওইখানে যদি ও যায়, ও যদি দুপুরে খাবারটা না খায়, ওর হাতে 1,000-2,000 টাকা দিয়ে দিবে না? ভাই এটা আবার না ভাই আর কি করছেন, না ভাই রাখেন সমস্যা নেই। তো এটা দেওয়ার বাঙালির ভালো একটা গুণ। এটা দেওয়ার পর যদি আবার ওর যদি ধরেন ওর মোটর সাইকেল নাই, ও গাড়িতে করে আসলো, এখন ওই যার বাসায় গেছে ওনাদের কারো মোটর সাইকেল আছে, এখন ওই লোক খুশি হয়েছে, মোটর সাইকেল দিয়েও একদম দিয়ে আসলো অফিসে, জান তাহলে আমার ট্রান্সপোর্ট কস্টটাও আমার বেঁচে গেল। হ্যাঁ, এখন দেখা যেতেছে যে না, ওর ফ্যামিলি থাকে দেশে, এখন ও যেটা চাকরি করে ওইখানে ব্যাচেলর ভাবে থাকে, এখন ও কিন্তু ওইখানে আবার এটা কাহিনী আছে, গভর্নমেন্ট চাকরিগুলোতে একটু থাকা করার ব্যবস্থা থাকে, যদি এটা থাকে আবার প্লাস পয়েন্ট, ও কিন্তু টাকা সেভিং হইতাছে, ও ফ্যামিলিতে ভালো একটা অ্যামাউন্ট পাঠাইতে পারে। কথা বুঝছেন? এই সেক্টরটা আসলে কিন্তু অনেক মূল্যবান, হিউজ লেভেল টপে আছে, কিন্তু এটা কেউ বুঝে না, কেউ বুঝতেও চায় না। আমি বুঝতে পারছি কিভাবে, মানে ওই মহিলারে দেখলে মনে হয় না যে ওই মহিলা 50,000 টাকা স্যালারি পায়। হসপিটালে দেখছিলাম, উনি আমার বলতেছে কি, এমন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমি মানে কোর্স আকারে কমপ্লিট করছি 2 বছর, তো আমার এখন স্যালারি মাসে 15,000 টাকা। ঠিক আছে, এমন এইটাই, ওখানে থাকি, কাজটা হলে এমনকি আমার ভাইয়ের পরিচিত আমি ঢুকছিলাম, একটু রেফারেন্স লাগে, কারণ গভর্নমেন্ট জব পাওয়া কিন্তু আবার একটু ইজি না, কিন্তু ওইখানে একটু লোক সংখ্যা কম, যার কারণে চান্সেস বেশি। মানে আমাদের মধ্যে এমন একটা সেন্টিমেন্ট ঢুকায় দেওয়া হয়েছে যে যারা হচ্ছে ইংটিং করে থাকে কর্পোরেট জায়গাতে, তারা হচ্ছে স্মার্ট, ওই জবগুলাই হচ্ছে ভালো, কিন্তু যারা হচ্ছে লুঙ্গি পরে সেন্টো গেঞ্জি পরে হচ্ছে মাঠে কাজ করে, তারা হচ্ছে। এখন আমি একটা কোম্পানির বা আমি কোনো এজেন্সি বা কোনো আমি এম্বাসির কাজ করতে গেলাম, সকাল 8টা বাজে গেলাম, হয়তো বা 6টা 5টা বাজে বা হাইস্ট 7টা বাজে চলে আসলাম, কিন্তু আমি যে জবটাতে গেলাম, হ্যাঁ, এখন আমি তো পরিপাটি সুন্দর করে গেলাম, ঠিক আছে, কিন্তু দেখা যায় যে আমার এই উচ্চ লেভেলের পদ থেকে নিচু লেভেলের পদে কিন্তু ওই ছেলেটা বেশি টাকা ইনকাম করতেছে, কিন্তু আমি পড়ে রয়েছি কোন জায়গায়, আমার ইগো, স্মার্টনেস, আমার থাকতে হবে পরিপাটি সবার সামনে, কিন্তু আমার পিছনে যে ছেলেটা আছে ও কিন্তু আমার মতোই চাকরি করতেছে ঠিকই, কিন্তু আমার মতো পরিপাটি চাকরি না, যায় বৈশা ডেস্কটপে করলাম, একটু কফি বানালাম, ওই আছে নিচু একটা ছেলে, এই একটু মোছা দাও তো, একটু ভাবসাব, কিন্তু আমার থেকে নিচু লেভেলের একটা ছেলে, ও কিন্তু ভালো টাকা আর্ন করতেছে। এখানে চিন্তা ভাবনা করতে হবে। এখানে একটা মজার বিষয় আছে, আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে ভাই যেটা বললো, মানে যেই লোকটা এই চিন্তাটা করতেছে যে বাংলাদেশে হচ্ছে আমি কেন খেতে খামারে কাজ করবো, আমি হচ্ছে কেন সেন্টিমেন্ট লুঙ্গি পরে কাজ কেন আমি মেসের কাজ করব, কিন্তু এই লোকটা যখন বাইরে যেতেছে সে কি করতেছে, বাসন মাজতেছে, সে হইতাছে ওই যে গাড়ি মুছতেছে, সে হইতাছে ওই যে গাছে পানি দিতেছে, মানে ওইখানে যায় কিন্তু সে বাংলাদেশে হচ্ছে সে এই কাজটা করতেছে। মানে এই জায়গাটা তার সম্পর্কে একটা পয়েন্ট আমাদের মধ্যে আছে। আসলে এটা নিয়ে একটা আলোচনার বিষয় হতে পারে যে কেন হচ্ছে কোন জায়গা থেকে এই চিন্তা ভাবনা গুলো আমরা পাইলাম, কর্পোরেট জায়গায় হচ্ছে স্মার্টনেসের জায়গা, কৃষি কাজটা হচ্ছে খ্যাত জায়গা। সো এই চিন্তাটা আমাদের কই থেকে আসলো, এটাও একটা পয়েন্ট, একটা বিষয় কথা বলা যাইতে পারে। তো ভাই কি যেটা বলতেছি, আমি ওইটাই যাওয়ার আগে মানে আরেকটা বিষয় আসলে বলা দরকার যে আমাদের দেশে যদি কিছু নাই থাকে, যে বেকারত্ব লোক সব চলে যাচ্ছে বিদেশে, স্কোপ যদি না থাকে, তাহলে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি লোক এখানে কি করে, তারা এখানে কেন ইনভেস্ট করতেছে? আমরা দেখতেছি যে এখানে শেভরনের মতো বড় বড় কোম্পানি, একজন মোবাইলের মতো বড় বড় কোম্পানি এখানে ইনভেস্ট করতেছে, আমেরিকা, ব্রিটেন, জাপান, তারা এখানে ইনভেস্ট করতেছে। কোন সেক্টরে? এখানে বিভিন্ন মিনারেল রিসোর্সের এখানে সে করতেছে, মানে যে গ্যাস, কয়লা এইসব জায়গাতে, বিদ্যুতের এইসব জায়গাতে সে ইনভেস্ট করতেছে। তাহলে মানে যদি কিছু নাই থাকে তাহলে তারা এখানে কি করে? রাইট, নাইস পয়েন্ট। এবং আমরা যদি দেখি যে প্রায় 10 লাখ লোক, বিদেশি লোক এখানে জব করে বাংলাদেশে, 10 লাখ, যেটার প্রতি মান্থলি তারা প্রায় 8 বিলিয়ন টাকা তারা নিয়ে যাচ্ছে, পোস্টিং গুলো বড় বড় ডলার নিয়ে যাচ্ছে। তার মানে কি, এখানে যদি কিছু না থাকে তাহলে
তারা 10 লাখ কেন লোক তাহলে কই থেকে আসবে? কোথা থেকে আসলো? মানে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এটা আমিও শুনছি Even যে তারা বাংলাদেশে high post-এ। বাংলাদেশে হাইলি হচ্ছে পোস্ট। মানে এই যে ইন্ডিয়া শ্রীলঙ্কা বা বিভিন্ন চায়না জাপান মানে বিভিন্ন দেশের লোকগুলা হচ্ছে বাংলাদেশে প্রায় 10 লাখ যারা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে হাই সেক্টরে কাজ করতেছে, বিভিন্ন সেক্টরে কাজ করতেছে এবং তারা হচ্ছে 6 থেকে 8 বিলিয়ন ডলার হচ্ছে তারা নিয়ে যাচ্ছে। তাহলে এই যে এত বড় একটা মার্কেট, আমাদের তো 6 কোটি বেকার, তাহলে হচ্ছে এই 6 কোটি বেকারের মধ্যে কিছু বেকারকে কেন আমরা এই জায়গাগুলোতে চান্স দিতেছি না? এটা একটা ভালো জায়গা। আরেকটা যেটা বললেন যে আসলে আমিও চিন্তা করলাম যে ভাই আরেকটা খুব কনসার্নিং পয়েন্ট যেটা এই মনে করেন লবিং এর সোসাইটিতে তারা এখানে কেমনে আছে? আচ্ছা আমরা লবিং করে পাই না কিন্তু তারা বাইরে থেকে এসে গেল, রাইট? এটা একটা পয়েন্ট। না, এখানে একটা বিষয় আছে যেটা আমি চিন্তা করতেছিলাম যে তারা কেন, মানে তারা লবিং পেল কোথায়? যে আমরা যেখানে লবিং দিয়ে আমরা জব করি, তারা কেন লবিং দিয়ে এখানে কিভাবে পেল? এখানে আমরা যদি 200 বছর আগে দিকে আমরা ফিরে যাই, যে ব্রিটিশরা যখন এখানে তারা শাসন করতেছিল এবং তারা এই 200 বছর শাসন করার পর যাওয়ার পর আমাদেরকে কি দিয়ে গেছে, এবং তারা লাস্টে তারা বলে গেছে যে আমরা চলে গেলাম বাট আমাদের চিন্তা চেতনা সব দিয়ে গেলাম। তো ওই চিন্তা চেতনা কিন্তু আমরা এখনো আমাদের এডুকেশনে আমরা দেখতে পাই এবং আমরা দেখি যে এই যে বাইরে থেকে আসতেছে সাদা চামড়ার লোক, আমরা চিন্তা করি সাদা চামড়ার লোক মানে সে এডুকেটেড, সুপিরিয়র, স্মার্ট, সে আমার থেকে বেশি পারে, তাই না? আচ্ছা এটা দেখে কিন্তু আমরা তাদেরকে লুকিং লাইক এ ওয়াও, মানে দে আর স্মার্ট, স্মার্ট, সে আমার থেকে বেশি পারে এবং আমাদের দেশের লোক থেকে সে বেশি পারে, তাই না? মানে দ্যাটস ওয়াই আমরা তাদেরকে এই সেক্টরগুলোতে হচ্ছে আমরা এই যে রিসেন্টলি আমরা যদি একটু দেখি যে আমেরিকা এই যে আমাদের নির্বাচনের সময় যে পর্যবেক্ষক আসে তাদের থেকে, যে তারা এসে পর্যবেক্ষণ করে দেয়, তারা যদি বলে যে সুষ্ঠু ভোট হয়েছে বা সুষ্ঠু সবকিছু ঠিক আছে, বড় ভাই বলছে। ভাই কি মনে হয় বাংলাদেশ কি আসলে এরকম একটা ব্যারেন ল্যান্ড, নাকি বাংলাদেশে আসলে করার মতো অনেক স্কোপ আছে বা অনেক জায়গা আছে? কি মনে হয়? আমি একটা ঘটনা বলি। ওই লোকটা হয়তো বা কোরিয়ান বা চাইনিজ ছিল, হ্যাঁ। এখন আমাদের তো ফার্নিচারি বিজনেস, আমরা ইন্টারিয়র কাজ করি। তো বাবার সাথে গেছিলাম একটা জায়গায় ভিউ করতে, ওটা আপনার গুলশান 2 আর কি, সরি গুলশান 2 না, বাড়িধারায় গেলাম। তো ওই লোকটা অ্যাকাউন্টিং এ মনে হয় অনার্স বা মাস্টার্স কমপ্লিট করছে ওদের দেশ থেকে। তো মানে বাইরের দেশে? হ্যাঁ, ও একটা কোম্পানির কাজ করে। তো ওই ফ্ল্যাটটা ও ভাড়া নিছে, তো কাজ করাবে। তো এখন ওই কাজের জন্যই ওইখানে যাওয়া। পরে আমি আব্বুর সাথে গেলাম, হার্ডওয়্যার মাল কিনে তারপর এখানে গেলাম। পরে তো উনি কথা তেমন একটা বলে না। একটা ড্রাইভার ছিল, ওই বাড়ির মালিকের ড্রাইভার ছিল, ওই ড্রাইভার একটু হেল্প ছিল, ড্রাইভারের কাছে বারবার আসে আর কি জানি বলে, মানে ওই বাসা ভাড়া যে নিল এগুলোর কি ম্যাটেরিয়ালস ছিল ওগুলা সম্পর্কে জানার জন্য। তো এখন ওর মুখে আমি ইংলিশ শুনি। আচ্ছা কি রে, ওই ইংলিশে কেন ডাকিং করে না? হ্যাঁ, মানে কি জানি বলতেছে, হ্যাঁ, কিন্তু ড্রাইভারও বুঝতেছে না, ড্রাইভার একটু শিক্ষিত না, যার কারণে ড্রাইভার বুঝতেছে না। পরে আমার বললো ভাতিজা একটু এদিকে আসো তো। এখন আমি গেলাম, হ্যাঁ, এখন রুমের মেটেরিয়ালস দেখলাম যে 3টা বেডরুম, 2 ডাইনিং রুম, 2টা টয়লেট, 1 কিচেন রুম, হ্যাঁ, মানে উইথাউট ফ্যান ট্যান সহ, মানে ফ্যান ট্যান বাদে উইথাউট। তখন আমি পুরো বুঝাইলাম যে এখানে এগুলো লেখা, এখন জানতে চাইতেছে এগুলো কি আছে নাকি। এখন বলে শালা অ্যাকাউন্টস ডিগ্রি কমপ্লিট করলো, শালা ইংলিশ পারে না শালা। আমি পরে বলি যে এই যে বললো যে সাদা চামড়া, এই যে আমাদের বাঙালিদের থেকে ওরা অনেক পিছিয়ে আছে, কিন্তু ওই যে মনে করে যে বাইরে থেকে আসছে অথবা আমার থেকে অনেক ভালো, এটা সেটা, ওরে জব দেন ভাই, ওর এই না এটার উপরে জব দেন। এই হচ্ছে কথা। এটা আমার সাথে হয়েছে ফেস টু ফেস, এই জন্য আমি বুঝতে পারছি জিনিসটা কি। আসলে সাদা চামড়া হইলেই যে সে অনেক নলেজেবল হবে, অনেক কিছু পারবে, অনেক স্কিলড হবে, ব্যাপারটা আসলে এরকম না। এখন আমি যে পয়েন্টটা বলতেছিলাম যে তাহলে এখানে যদি মিনারেল মানে এখানে রিসোর্স না থাকলে তাহলে তারা কেন এখানে আসছে?
আমরা যদি একটু চিন্তা করি যে বাংলাদেশের বেসিক্যালি কি পরিমাণ আসলে সম্পদ আছে, আমরা যদি একটু চিন্তা করি, ডেইলি স্টারে একটা নিউজ, আরো 1 ইয়ার আগের একটা নিউজ, ওইখানে আসছে যে বাংলাদেশে মানে 103 কিউবিক ফিট গ্যাস আছে বাংলাদেশে, শুধু গ্যাস। এবং বলছে যে বাংলাদেশে পার ইয়ারে 1 কিউবিক ফিট লাগে মানে গ্যাস দিয়া চলতে বাংলাদেশে। আর বাংলাদেশ ওই গ্যাস দিয়া প্রায় 100 বছর সে চলতে পারবে। মানে কি পরিমাণ বাংলাদেশে গ্যাস আছে, এবং গ্যাসের উপরের লেয়ারটা কিন্তু তেল থাকে, উপরের লেয়ারটা। এবং কিছুদিন আগে দেখা গেছে যে ইসে ফেনীতে মেবি ওইখানে তেল পাওয়া গেছে, সিলেটে। এবং বাংলাদেশের যে কয়লা ওয়ার্ল্ডের থার্ড মনে হয়, ওয়ার্ল্ডের থার্ড মানে কয়লা পরিমাণ, মানে এত কয়লা আছে বাংলাদেশে। তো এই যে এগুলা তো একটা ল্যান্ড, আমরা দেখি যে বড় বড় যে ল্যান্ড গুলা মিল ইন্ডাস্ট্রি তার করে রাখছে কিসের ভিত্তিতে, কিন্তু তেল গ্যাসের উপর ভিত্তি করে কিন্তু মিল ইন্ডাস্ট্রি চলে। সো বাংলাদেশে এই পরিমাণ এই যে রিসোর্স আছে, বাট আমরা কিন্তু সকালবেলা যখন আমরা নাস্তা করতে যাই তখন ডিম বাজতে গেলে আমরা বুঝি যে গ্যাস নাই, টোটালি নাই, তাই না? তাহলে এই যদি গ্যাস গুলা গেল কোথায়? এবং 2006 যখন বলা হয়েছিল যে আমাদের যে পরিমাণ গ্যাস আছে 2041 সাল পর্যন্ত আমরা চলতে পারবো, যে পরিমাণ গ্যাস আছে। বাট 2-3 বছর পরে যার পর বলতেছে যে এখন যদি আমরা গ্যাস উত্তোলন না করি তাহলে সামনে 2017 সালের ভিতরে 21 সালের ভিতর আমাদের গ্যাস টান পড়ে যাবে। যেখানে 41 সালের কথা বলো, এখানে 21 সাল চলে আসছে, তাই না? এই যে মানে রিসোর্স, এবং আমাদের একটা ল্যান্ডের চারদিকে হলো কি, মানে একটা দিকে কি সমুদ্র, এবং আমাদের দেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু নদী দিয়ে যাওয়া যায়। এই যে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা কিন্তু। এবং বাংলাদেশ এমন একটা ল্যান্ড যেখান দিয়ে প্রত্যেকটা ল্যান্ডে আমি মানে জাহাজ দিয়ে আমি আমার ব্যবসাকে আমি পরিচালনা করতে পারি। কতটা ভাইটাল এবং ইম্পর্টেন্ট, এবং রিসোর্সের দিক দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে কি পরিমাণে রিসোর্স। তাহলে কেন আমরা এই দিকটা নজর দিচ্ছি না, যে 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 এই রিসোর্সটা মানে এই যে মিনারেল যে রিসোর্স গুলো এগুলোতে কেন আমরা তাহলে নজর দিচ্ছি না, এবং এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে না, এবং আমাদের যুবকরা বেকার থাকতেছে? এটার কারণটা কি? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। ভালো একটা পয়েন্ট দিয়েছেন যে আমি কিছুদিন আগে শুনছি বঙ্গোপসাগরে 21টা কূপ পাওয়া গেছে। 21টা কূপ পাওয়া গেছে। 21টা কূপের মধ্যে 15টা অলরেডি এক্সন মোবিলকে নীতিগতভাবে দেওয়ার জন্য হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। মানে আমি চিন্তা করতেছি যে এই যে গ্যাসের যে সেক্টরটা বা তেলের যে সেক্টরটা, বা হচ্ছে বাংলাদেশে কিন্তু এনাফ বিদ্যুৎ আছে যেটা হচ্ছে মানুষের চাহিদা পূরণ করার জন্য। আমি এটা কিছুদিন আগে একটা নিউজে দেখছি যে আমরা 93,000 কোটি টাকা অলরেডি ক্যাপাসিটি চার্জের নামে দিয়ে দিচ্ছি। ক্যাপাসিটি চার্জটা কি? সেটা হচ্ছে যে বিদ্যুৎ কিন্তু এমন একটা জ্বালানি যেটা হচ্ছে একটা পর্যায়ে শেষ হয়ে যায়। মানে তেল তো আমি করতে পারি, স্টোর করতে পারি, বিদ্যুৎ কিন্তু স্টোর করা যায় না। তো এটা উৎপাদন হয়, এটা ইউজ না করলে করা যায়, না করলে আবার এটা ভ্যানিশ হয়ে যায়। তো এই যে বাংলাদেশে আপনার আদানি গ্রুপ, একটা গ্রুপ যারা হচ্ছে ইন্ডিয়ান, তো তারা হচ্ছে এই বিদ্যুৎটা উৎপাদন করে। তো উৎপাদন করতে গিয়ে যেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করছে, এইটা মানে বসায় এই বিদ্যুৎটা নষ্ট হয়েছে, মানে এটা ইউজ হয় না। এই বসানো বিদ্যুৎটা 93,000 কোটি টাকা খরচ হয়েছে, যে এই বিদ্যুৎটা রিয়ার জন্য। তো এটা রিয়ার জন্য খরচ হয়েছে। তো তাইলে এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, তো এই ইন্ডাস্ট্রিটাও কিন্তু আমাদের দেশীয় কোনো কোম্পানি না, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি। তারপরে এই যে এক্সন মোবিল একটা আমেরিকান কোম্পানি, শেভরন হচ্ছে আমেরিকান কোম্পানি। বা হচ্ছে আমরা যদি একটু নর্মালিও তাকাই, একটা হেডফোনও কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়। মানে বাংলাদেশে কিন্তু 20 কোটি
মানুষের একটা মার্কেট। হুম, আপনি huge. চিন্তা করেন Huge market. এই 20 কোটি মানুষের কত কিছু লাগে। এই যে ইন্ডাস্ট্রিগুলা আমরা যদি বাসার একবারে বন্দা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যদি আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করতে পারতাম, নিজেরা যদি বানাইতে পারতাম, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা রিসোর্স হইতো। এখানে কিন্তু এই বেকার যুবক গুলারে কাজে লাগানো যেত, রাইট। তাই না? একটা একটা হেডফোন বানাইতে কিন্তু রকেট সায়েন্স লাগে না, তাই না? এটা নরমালি চাইলে একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায়। যেমন হচ্ছে আমাদের আদমজি জুট মিল ছিল, আদমজি জুট মিল কিন্তু এখন নাই, বন্ধ। তারপর হচ্ছে আমাদের পাট শিল্প ছিল, পাট শিল্প কিন্তু এখন নাই, বন্ধ। ট্যানারি শিল্প ছিল, আবার হয়তো বা শুরু করছে শুনলাম। ট্যানারি শিল্প ছিল। শুরু করছে কিভাবে আমি এটাও ইয়া করছি। যেমন আদমজি জুট মিল যেটা, এইটাতে যে প্রাইভেটে চলে গেছে। যে মেশিনটা ইউজ হতো, এই মেশিনটা কিনা হয়েছে 1950 সালে। এই মেশিনটা এতদিন পর্যন্ত এই মেশিনটা ব্যবহার করা হয়েছে, এবং ব্যবহার করতে করতে ভাই একটা মেশিন যদি আপনি 70 বছর ব্যবহার করেন, এটা কি থাকে, তাই না? তো 70 বছর এটা ব্যবহার করতে করতে এটা এমন অবস্থা হয়েছে, এটা মানে আর এটা নতুন করে রিপেয়ার করতে হবে। গভর্নমেন্ট হচ্ছে এটা রিপেয়ার করতেছে না, যার কারণে তারা এখন কি করতেছে, এই ইন্ডাস্ট্রিটাকে একটা বেসরকারি কোম্পানির কাছে তুলে দিবে, যাতে তারা এটা আবার নতুন করে হচ্ছে ইয়া করতে পারে। কারণ প্রশ্নটা হচ্ছে, আপনি যদি এটা বেসরকারি কোম্পানির হাতে তুলে দেন, তাহলে তারা তো প্রফিট করবে। প্রফিটটা কে পাবে? বেসরকারি কোম্পানি পাবে, এবং তারা হচ্ছে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হচ্ছে এই জিনিসটা ইয়া করবে। ওয়ারেস এটা যদি গভর্নমেন্ট থেকে পরিচালনা করা হতো আগে যেটা হতো, তাহলে এটার সুবিধাটা আমরা নিজেরা পাইতাম। তাহলে এই জায়গাটাতে আমি একটা জিনিস দেখি যে এই যে কোক বলেন, পেপসি বলেন, আমি নর্মাল একটা উদাহরণ দিই, কোক পেপসি হচ্ছে মানে একটা সব। আমাদের কিন্তু মোজো যেই ড্রিঙ্কসটা, এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু তুলনামূলক ভালো। বা হচ্ছে আমাদের যদি বোরহানির কথা বলি, এই যে বোরহানি, এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। এটাকে কিন্তু আমরা চাইলে পুরো বাংলাদেশে ছড়াই দিতে পারতাম যদি ওইভাবে আমরা ওই বিষয়টা থাকি। তাইলে এই যে ছোট ছোট ইন্ডাস্ট্রি থেকে, আপনি তো ভাই বড় বড় ইন্ডাস্ট্রি কথা বলতেন, আমি ছোট ইন্ডাস্ট্রি কথা বললাম। এই যে বিভিন্ন বিস্কুট খাই, চিপস খাই, বা হচ্ছে জামা কাপড় কিনি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানে আমাদের দেশে হচ্ছে আমরা ম্যানুফ্যাকচার করি না। গার্মেন্টসে যাও করি, এগুলো হচ্ছে জাইঙ্গা করি, ওই জাইঙ্গারা ইউজ করে হচ্ছে বাইরের দেশে বাইরের দেশে চলে যায়। মানে আমরা জাইঙ্গা বানাইতেছি, আন্ডারওয়্যার বানাইতেছি, বাইরের দেশের লোক হচ্ছে এগুলো ইউজ করতেছে, আর আমরা হচ্ছে মোটা অঙ্কে কিনতেছি। তাহলে এই যে আমি মোটামুটি একটা জিনিস ক্লিয়ার যে বাংলাদেশ আসলে এমন একটা ল্যান্ড যেখানে অনেক অপরচুনিটিস আছে, অনেক রিসোর্স আছে। আসলে এই জিনিসগুলো আমরা প্রপারলি ইউজ করতে পারতেছি। এই জায়গাগুলো যদি প্রপারলি ইউজ করা যেত, আমি যেটা জানি বাংলাদেশে 5টা কয়লার খনি আছে, 5টার মধ্যে 3টা কয়লার খনিতে যেই পরিমাণ কয়লা আছে, এটা হচ্ছে 15,20,00,000 টাকার সম্পদ। অথচ এই কয়লাটা আমরা নিজেরাও তাইলে এই যে এত বড় বড় মার্কেটগুলো আমরা ধরতে পারতেছি না। মার্কেটগুলো যদি আমরা ধরতে পারতাম, আমরা যদি বাইরের কোম্পানিগুলোকে না দিয়ে আমাদের নিজস্ব দেশের কোম্পানিগুলোকে যদি ডেভেলপ করতাম সরকারিভাবে, তাইলে কিন্তু এই জায়গাতে আমি মনে করি যে বেকারের সমস্যার একটা পুরো সমস্যাটাই আমাদের সমাধান হবে। আর কৃষি সেক্টর তো আছে, প্রথমে যেটা বললাম, কৃষি সেক্টর কিন্তু আসলে হিউজ। আমরা কিন্তু জানেন কিনা জানি না, এখন চিনি আমরা আমেরিকা থেকে আমদানি করে খাই। সেটাই তো বললাম, এটা চিনি কল ছিল আমাদের, অনেক চিনি কল ছিল। মানে এই যে আখ তো বাংলাদেশে মানে আমরা ছোটবেলা থেকে আখ খেয়ে দেবো। বললাম না, মিডিয়া চলে আসাতে, ডিজিটাল বাংলাদেশ হওয়াতে মানে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হইতেছি, যেগুলো আমাদের নিজের দেশে তৈরি হইতো সেগুলো থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি। আর ওই মানে সবাই চায় উচ্চ লেভেলের জব, ওই জব 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 করে পিছনে এগুলো সব ঘুরতেছে। যে বাংলাদেশে আসলে কিসের কি কি ছিল বাংলাদেশে, এগুলো মানে ওরা বুঝতেছে না। হ্যাঁ, ওই একটাতে পড়ে আছে মেড ইন চায়না। হ্যাঁ, মেড ইন চায়না, কম প্রাইসের মধ্যে ভালো জিনিস। এখানে ব্রেনটা খাটাইতেই চায় না, খাটাইতেছে সব অন্যদিকে, সব অন্যদিকে। এখন ভালো ভালো দেশের মধ্যে যে টিকটক ধরুন, যত সব আদার্স ওয়েবসাইট গুলো আছে, সোশ্যাল মিডিয়া যে অ্যাপ গুলো আছে, অনেক দেশে কিন্তু ব্যান করে দিছে। কারণ ওদের নিজের ওদের সভ্যতার, ওদের যে নতুন প্রজন্মের যে ছেলে মেয়েগুলো আছে, এগুলো কিন্তু মানে ধ্বংস হয়ে যাবে। ওনারা অ্যানালাইজ করে বুঝতেছে
করছে, যার কারণে আগে নিজের দেশ বাঁচাই, আগে নিজের দেশ বাঁচাই ব্লক করে দিচ্ছে, একদম টোটালি নাই। যেমন চায়নাতেই ওদের হ্যাঁ। নিজস্ব সার্চ ইঞ্জিন নাই। সোশ্যাল মিডিয়া সব নিজস্ব। এই যে আমার এই ফোনটা কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন, এর মধ্যে পাবজি নাই, টিকটক নাই। মানে ইন্ডিয়াতে কিন্তু টিকটক ওরা কিন্তু নামায়, অ্যাপস প্লে স্টোরে কিন্তু নাই অ্যাভেলেবল। ইন্ডিয়াতে কিন্তু ব্যান টিকটক, পাবজি নাই, কারণ ওদের সভ্যতা ধ্বংস হইতেছে। কিন্তু ওরা কি করতেছে, কোনো ওয়েতে নামায় চালাইতেছে। কিন্তু ওই যে আইন ব্যবস্থা ঠিক নাই, বাংলাদেশের মতো আইন ব্যবস্থা ঠিক নাই, যার কারণে কেউ কারো কিছু হয় না, কোনো জবাব দিতে নাই, কোনো সমস্যা নেই, পুলিশ ধরলেও 500 টাকা দিয়ে দেয়, ছেড়ে দেয়। কিন্তু বাইরের কান্ট্রিতে এমন ওয়ে নাই, ওদের এমন কোনো ওয়ে নাই। ওদের একদম ছোট একটা মানে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে একদম বড় অফিসার, একদম টাইম টু টাইম একদম কথা মতো চলতে হয়। ওটা টাইপ দেওয়া হয় তো। এখানে আমার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মানে বাংলাদেশে আসলে যেই স্টুডেন্টরা আছি আমরা বা যারা আছি, আমি কিন্তু দেখি যে এরা হচ্ছে গুগলের মতো প্রতিষ্ঠানে হচ্ছে জব করে, হ্যাঁ, এরা হচ্ছে নাসার মতো প্রতিষ্ঠানে জব করে, ভালো ভালো প্রতিষ্ঠানে কিন্তু এরা বাহিরের দেশে, এই যে যেই গত বছরও আমি যেটা শুনছি 69,000 স্টুডেন্ট হচ্ছে বাংলাদেশ থেকে বাইরের দেশে মাইগ্রেট করছে। তাহলে এই যে স্টুডেন্টরা যে যাইতেছে, তারা তো বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় চান্স পাই তো যাইতেছে, তার মানে তাদের মেধা আছে দেখেই তো তাদেরকে ওইখানে ঢোকার স্কোপ দিতেছে। তাইলে এই যে আপনার হিউজ পরিমাণ এই যে আমরা যেটা বলি যে মাইগ্রেট হলে ব্রেইন হয়, মানে মেধা পাচার যেটাকে বলে, যে প্রতি বছর যেই পরিমাণ মেধা পাচার হয়, মানে এই ব্রেইন গুলো তো বাংলাদেশ থেকে চলে যেতেছে। ক্ষতিটা চলে যায় কি করতেছে, চলে যায় হচ্ছে তারা বাইরের দেশকে ডেভেলপ করতে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এই ব্রেন গুলা হচ্ছে আমরা কি ইউটিলাইজ করতে পারতেছি? মানে একটা জিনিস চিন্তা করেন যে আমি কিছুদিন আগে দেখলাম সাস্ট বা কুয়েটে পাঁচটা স্টুডেন্টের একটা গ্রুপ, তারা হচ্ছে F1 কার বানাইছে। F1 কার, যে আমরা রেসিং কার যেটা স্পোর্টস কারগুলো 11 লক্ষ টাকা খরচ হয়েছে, মানে 11 লক্ষ টাকা বাজেট ছিল। এই বাজেটটা থেকেই মানে তাদের ভার্সিটি থেকেই উঠায় এই বাজেটটা দেওয়া হয়েছে। তারা হচ্ছে F1 কার বানাইছে এবং হচ্ছে জাপানে কিছুদিন পরে তারা হচ্ছে প্রতিযোগিতায় যাবে, ঠিক আছে? তো এই যে F1 কারটা যে বানাইলো, তাইলে তো তাদের হচ্ছে ওই ব্রেইনটা আছে, ওই নলেজটা আছে, তাই না? আমরা তো মাঝে মধ্যে এরকম শুনি যে ল্যাম্বরগিনিও বানাইছে, লিমুজিন গাড়িও বানাইছে, তাই না? তো এই যে সে তো বানাইতেছে, এখন এই যে বানাইতেছে একে তো হচ্ছে উঠাইতে হবে। মানে আমার নলেজ আছে, আমাকে যদি কেউ সাপোর্ট না দেয় তাহলে তো আমি কিছু করতে পারবো না। মানে একটা ইন্ডাস্ট্রি করার জন্য তো উঠানোর জন্য তো একটা হিউজ সাপোর্টের প্রয়োজন, টাকারও যেমন প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন। তাহলে এই সাপোর্টটা কে দিবে আসলে? এই সাপোর্টটা দেওয়ার দায়িত্বটা আসলে কার? মানে ওই জায়গাটাতে থেকে যদি এই সাপোর্টটা না আসে, তাহলে তো হচ্ছে আমি কিছু করতে পারবো না। এর কারণেই তো আমি দেশ থেকে চলে যেতেছি। বাইরে আমাকে সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দিচ্ছে, right? আজকে আমেরিকা, ব্রিটেন, তারা হচ্ছে আমাদের মেধাগুলোকে নিয়ে কিন্তু ঠিকই ইউটিলাইজ করতেছে। তারা ঠিকই হচ্ছে নাসা বা হচ্ছে আপনার গুগলের মতো প্রতিষ্ঠান আমাদেরকে ইউজ করতে পারতেছে, বাট ওয়ারেজ আমরা কিন্তু ইউজ করতে, রাইট? অথচ ট্যালেন্ট গুলো আমাদের, ইয়াগুলো আমাদের। এখানে আরেকটা বিষয় আমি মানে চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে যে মানে একটা দেশের ল্যান্ডের মানে তার এডুকেশন কিরকম হবে তার প্রকৃতির উপর কিন্তু এটা মানে থাকে, যে ডিপেন্ড করে অনেকটা। কারণ তার ওইখানে কি আছে বা এখানে কি করলে ভালো হবে, এটা কিন্তু তার মানে ল্যান্ডারকে একটু রিসার্চ করলে এটা কিন্তু পারে। আমরা আমাদের দেশে যদি দেখি যে আমাদের দেশে হিউজ পরিমাণে যে গ্যাস, তেল এগুলো আছে, বাট একটা জিনিস মানে মানে চিন্তা করতেছিলাম যে বাট এটার কোনো সাবজেক্ট নাই, যে এটাকে উঠানোর জন্য কোনো সাবজেক্ট নাই, যে মাইনিং সাবজেক্টটা। এটা রিসেন্ট মনে হয় 15-20টা মানে সিট এটা সাস্টে চালু করছে, মানে অল্প কিছু, বাট এর আগে কিন্তু ছিল না। বাট আমাদের ওই একমাত্র বাপেক্সেই অল্প কিছু গ্যাস উঠায়, বাট আমরা কি করি, আমরা ভাড়ায় খাটাই। আমরা গ্যাস উঠানোর জন্য আমরা ভাড়া নিয়ে আসি এখানে। বাট আমরা যদি দেখি যে ইউরোপের মতো একটা দেশে, নরওয়ে, সে 1975 সনে সে তার ওইখানে গ্যাস ছিল, বাট সে ভাড়ায় নিয়ে এসে সে গ্যাস উঠাইতেছিল, বাট তার কস্টিং করে দিতেছিল অনেক। তখন সে চিন্তা করতেছিল যে আমি বাইরে থেকে কেন নিয়ে আসবো, আমি নিজে ডেভেলপ করবো না কেন? তখন সে প্রায় 5-6 বছরের ভেতর সে নিজেই
গ্যাস তেল উঠাইতেছিল। তো এই যে যেমন এইটার মতো একটা সাবজেক্ট কেন আমাদের থাকবে না, এটা কিন্তু মানে কোশ্চেন কেন থাকবে না, তাই না? তো আমরা বাইরে থেকে কেন নিয়ে আসবো? হ্যাঁ রাইট, যে এডুকেশনে হচ্ছে যে মানে আমি তো কোনো এমন কোনো ল্যাব দেখি না যেখানে হচ্ছে যে Research করবে। এই রিসার্চ গুলা করা হয় করা হয়। করা হয়। হুম। আর যদিও কিছু রিসার্চ বের হয়, যে করোনার সময় যে আমাদের বুয়েট থেকে একটা স্টুডেন্টরা হচ্ছে ইয়া বের করছিল, যে গ্যাস সিলিন্ডার গ্যাস বের করছিল, যেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে খুব ভালো ইয়া ইনহেল করা যেত। তাহলে এই জিনিসটাকে তো হচ্ছে ইয়া করা হয়নি, প্রমোট করা হয়নি। বা হচ্ছে আমাদের বঙ্গ ভ্যাকসিন যে বের করা হয়েছিল, এই ভ্যাকসিনও কিন্তু আমাদের প্রমোট করা হয়নি। কিন্তু ওয়াইরাস আমরা কিন্তু বাইরে থেকে ভ্যাকসিন নিয়ে এসে ঠিকই হচ্ছে আমরা 1 ডোজ 2 ডোজ 3 ডোজ 4 ডোজ এইভাবে দিয়ে হচ্ছে আমরা ইয়া করছি। তাহলে এই যে এই জায়গাগুলোতে আসলে কোশ্চেনেবল, যে মানে মানে এই যে বিভিন্ন সেক্টর গুলা, এই সেক্টর গুলা কেন হচ্ছে আমরা ইউটিলাইজ করতেছি না, আসলে আমাদের সমস্যাটা কোন জায়গায়, এই জায়গাটা আসলে কোশ্চেন মার্ক। এখানে আরেকটা বিষয় যে আজকে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছেন, যে আমেরিকা বলে, ব্রিটেন বলে, ইউরোপের কান্ট্রিগুলা, এরা কি করতেছে? আমরা 70 দশকে আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, তখন কি করছে যে আমাদের ল্যান্ড থেকে অনেক মেধা স্টুডেন্ট তারা আমেরিকা ব্রিটেন গেছে, এবং তারা পড়াশোনার জন্য গেছে। বাট পড়াশোনার পাশাপাশি তাদের একটা শর্ত ছিল, সেটা হলো কি, আমার এইখানে তুমি এই বছর তোমার সার্ভিস দিয়ে যেতে হবে, 5-6 বছর তোমার এখানে সার্ভিস দিয়ে যেতে হবে, দেন তুমি তোমার ল্যান্ডে যাবা। এবং আমেরিকার হিস্টোরি যদি আমরা দেখি, যে আমেরিকার হিস্টোরিতে তার ল্যান্ড কিন্তু ওইটা কি ছিল, এটা মানে ব্যাটেল ল্যান্ড ছিল। আমরা জানি যে কলম্বাস ওইটা আবিষ্কার করছে। এরপরে সে কি করছে, সে তার আশেপাশের ল্যান্ডের যত মেধাবী ছিল সব তার ল্যান্ডে নিয়ে আসছে, এবং তার ল্যান্ডে নিয়ে আসা সেটাকে কাজে লাগাইতেছে। এখনো কিন্তু রিসেন্ট কিন্তু বাইডেন ওই স্টুডেন্টদের কর মুকুব করে দিছে, বাইরের যে স্টুডেন্ট ছিল তাদের কর মুকুব করে দিছে। কেন সে এই সুযোগটা দিতে, এখানে তার বেনিফিট আছে, এবং সে তাদের দিয়ে কাজ করে দেবে, এবং তার ল্যান্ড আরো ডেভেলপ করবে। সুযোগ দেওয়া উচিত, সুযোগ ওনাদেরও দিছে। হচ্ছে, ওদেরও হচ্ছে। বাট আমরা কি করতেছি, আমরা আমাদের এখানে আমাদের দেশ থেকে চলে গেল, হ্যাঁ আমাদের দেশ থেকে যাচ্ছে। বাট আমরা তো মানে পারি যে গুগলের মতো একটা বানাইতে, তাই না? যে নাসার মতো একটা প্রতিষ্ঠান বানাইতে। আমরা গুগলে জব করতে চাই, নাসাতে জব করতে চাই, গুগল বানাইতে চাই না, নাসা বানাইতে চাই। মানে আমাদের মেন্টালিটিটা হয়ে গেছে এমন, সেটা দেশ বাধ্য করতেছে। হ্যাঁ, মানে এটা কেন হচ্ছে, যে কারণ আমি অপরচুনিটি পাচ্ছি না, তাই না? এটা না পাওয়ার কারণে কিন্তু সে কিন্তু বাইরে যাচ্ছে। তাহলে এটাই আমাদের কোশ্চেন থাকবে, সিনারিওর পিছনে কি ছিল? রাইট, এখানে মানে আমি শেষ করে দিতে চাই, কারণ অলরেডি 42 মিনিট হয়ে গেছে, আমরা অনেকক্ষণ আলোচনা করছি, ভেরি লং। আসলে কিভাবে 42 মিনিট হয়ে গেল আমি বুঝলাম না। হ্যাঁ, আচ্ছা যাক, যেটাও তো এখানে মানে আমি জাস্ট লাস্টে একটা বিষয় বলতে চাই, যে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে আমাদের অথরিটিতে যারা আছে, যারা পরিচালনা করতেছে আমাদেরকে, মানে তাদের যদি এই ভিশনটা থাকতো যে মানে আমি আমার কান্ট্রিকে ওইভাবে ডেভেলপ করবো, আমার রিসোর্স গুলাকে ওইভাবে ইউটিলাইজ করবো, আমি বেকার গুলাকে ওইভাবে কাজে লাগাবো, তাইলে হচ্ছে জাপান কি কাজে লাগাইছে না হিরোশিমা নাগাসাকির পরে, মানে তাদের তো কি অবস্থা ছিল, এখন তাদের কি অবস্থা? সবাই কিন্তু ডেভেলপ হইতেছে, এমন যে না বাংলাদেশ ডেভেলপ হয় নাই, বাংলাদেশও কিন্তু ডেভেলপ হইতেছে। কিন্তু কথা হচ্ছে ডেভেলপ যে হইতেছে, ডেভেলপমেন্টে কার হাত আছে? বাংলাদেশের সম্পূর্ণ হাত না। না, ব্যাপারটা হচ্ছে এই ডেভেলপমেন্ট কিসের বিনিময়ে হচ্ছে, আর কার হাতেই বা হচ্ছে, পরিমাণ নাম তো হচ্ছে বাংলাদেশের, বা কার হাতেই হচ্ছে, এগুলো কি কেউ মনে করে? এটার জন্য আমরা কি হাঁকাচ্ছি আর কি পোহাচ্ছি? বেশি না। এয়ারপোর্ট টার্মিনাল যদি আমরা 2-এ যাই, যেটা নতুন হইতেছে 2 না 3, সরি 3, যদি 3-এ যাই, ওখানে আমরা দেখতে পাই বড় বড় ইঞ্জিনিয়ার সেক্টরে কারা আছে, বাংলাদেশি লোক না, অবভিয়াসলি বাইরে। এবং এখন এখানে কথা আছে যে ওই কোম্পানির সাথে কিন্তু শেয়ারেই গেছে, বা হয়তো বা একটা কন্ট্রাক্টে দিয়ে দিছে। এখন বাংলাদেশে কি নাই? জাপানের বাংলাদেশে কি নাই? অবশ্যই জাপান, আছে। হ্যাঁ, এটা জাপান কাজ করে, জাপান করতেছে, লোক নাই আছে, অবশ্যই আছে। কিন্তু আসলে এখানে কথা হচ্ছে, এখন বাংলাদেশি কোনো লোকরে দিতে গেলে ঝামেলা আছে। এখানে একটা মানি হোল্ডিং এর ব্যাপার আছে। হ্যাঁ, মানি বাইপাস করতে পারবে না প্রথমত, কারণ বাঙালির সাথে বাঙালি কখনোই পারে না। কালো জগৎ, কথা বুঝছেন? ওই তুমি আমারে আগুন দিবা, আমি তোমার আগুন দিব না, এমন একটা কাজ করে জিনিস। এখন ওর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বাইরের, ওরে কাজ দিলে কিন্তু মানে ও কিন্তু পাইছে,
ও কিন্তু বাইরের দেশ থেকে এসে টাকা ছাড়াই কিন্তু কাজ করতেছে, একদম ডিরেক্ট অ্যাডভান্স পাইছে। কিন্তু বাঙালির সাথে যখন কাজ করতে যাবে তখন কিন্তু ওর অনেক সমস্যার সৃষ্টি হবে, ও চাইলে কিছু মারতে পারবে না। যদি ও শুনে যে এমন কন্ট্রাক্ট কাজ পাইছে, আমাকে কেন তো কম কাজ দিল, আমি অবশ্যই হাই কমিশনে জানাবো, আমি এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিব। কিন্তু বাইরের লোক তো আর এই ব্যবস্থা নিবে না, ওরা তো কাজ দিতেছে, তুমি শুধু কথা থাকো, কমপ্লিট, তোমার প্রফিট নিয়ে তুমি চলে যাও। এখানে মানে এখানে একটা বিষয় আমি একটা এক্সাম্পল দিই, যে এই যে তারা পারে না, বেসিক্যালি এটা না যে তারা করে। আমার ফ্রেন্ড ওর হলো বিদ্যুৎ রিলেটেড, মানে ওই সবকিছু ওই যে পাইকারি সেল করে, ওই গুলিস্তানের পাশে নবাবপুর নবাবপুর ওইখানে আর কি, উন্নত কারণে বৈদ্যুতিক লাইট বা তার সব ইলেকট্রনিক সবকিছু আছে ওইখানে। ওই পদ্মা সেতুর যে কেবল গুলো আছে না, ওদের কাছ থেকে নিয়ে যায়। আর এটার সমস্ত কাজ হইলো চায়নারা, মেন হইলো জায়গা হইলো চায়না। তখন ওই আমার বললো যে আমরা মনে করি এই যে চাইনিজ ওরা হইলো ভালো। তখন আমি বলতেছি যে চাইনিজরা বলতেছে যে এটার রেট হইলো অরিজিনালি 60 টাকা, বাট ওই বলতেছে যে এখানে 20 টাকা দিতে। মানে বুঝতে পারছি এর মানে কি, যে আমরা মনে করি ওরা সাধু, এখানে এসে সাধু হয়ে যায়, বাট ওরা যে চুরি করে না এমনটা না, বাট সো ওরাও চুরি করে। মানে এটা মানে একটা এক্সাম্পল আর কি, জাস্ট সেটা একটা বিজনেস পলিসি। আমরা এটা একটা business policy। যে আসলে মানে মানুষ কেন দুর্নীতি করে, এটা আলোচনার বিষয়। একটা আলোচনার বিষয় হতে পারে। হ্যাঁ, রাইট। তো এই আর কি, যাক সবাইকে থ্যাংক ইউ। মানে আজকে আমার প্রথম স্ট্রিট পডকাস্টে মূল্যবান সময় অতিবাহিত করার জন্য, ঠিক আছে, এই আর কি, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।